হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের জুয়েলারি পার্টনার এইচ.কে দত্ত জুয়েলার্স। মেঘ ডাকছি ডাকুক, তবু আমার কাছেই থাকুক, ভালো থাকবো সুখে থাকবো এই বাসনা রাখুক। আর এই বাসনা সর্বক্ষণ আমরা আমাদের অন্তরে বেঁধে রেখেছি, কারণ আমরা আমাদের মা বাবার সঙ্গে থাকতে চাই। আজকে আমরা স্বাগত জানাই আমাদের ভীষণ প্রিয় পাত্রী স্নেহাকে বাবা মাকে নিয়ে আসবার জন্য। নমস্কার, বসুন। এইবারে যাকে পাবো সে আমারও ভীষণ প্রিয় পাত্র। আমরা স্বাগত জানাই অন্তর থেকে সৌরভকে। ভাবনা পেল ভাষা, কখনো যা শেষ হবে না এমন ভালোবাসা। স্নেহা, হ্যাঁ, কেমন বোধ হচ্ছে? একটু ভয় লাগছে আর খুব ভালো লাগছে। ভয়ও লাগছে, ভালোও লাগছে। ভয় লাগছে যে কি প্রশ্নবান হবে বুঝতে পারছি না, আর ভালো লাগছে যে যে মানুষ দুটোর রিফ্লেকশন নিয়ে আমি সেই মানুষ দুটোকে এই প্রথমবার আমার দর্শকদের সামনে নিয়ে আসতে পারলাম, সেটা একটা অনেক বড় ভালো লাগার জায়গা। ভালো বলেছো তুমি। একদম। আমার বাবা চন্দন চ্যাটার্জি। চন্দনবাবু নমস্কার। আমার সব থেকে বড় বন্ধু আমার বাবা। আমি বলছি না মা বন্ধু নয়, কিন্তু মায়ের প্রসঙ্গে পরে আসি। আমার বাবা হলো আমার সমস্ত দুষ্টুমি বদমাইশি সব কিছুর পার্টনার। মানে আমি যেটাই বদমাইশি করেছি, ছোট থেকে দুষ্টুমি করেছি, সেটা বলে কয়ে বাবা এটা আমি করছি। এবং সব থেকে বড় বন্ধু কারণ আমার মনে আছে যখন আমি বড় হলাম, যখন সম্পর্ক বা তৃতীয় একজন কারোর জীবনে একটা ইম্পর্টেন্স হয়, তখন বাবা একটা কথা আমায় বলেছিল যে মিষ্টি, ভালোবাসা মানুষকে দুটো ডানার জায়গায় আরও 4টে ডানা দেয়, ডানা ছেঁটে নেয় না, মুক্ত আকাশটাকে আরও অনেক বড় করে দেয়, আকাশটাকে বাঁধতে চায় না, সীমাবদ্ধ করতে চায় না। সো বি ভেরি ভেরি কেয়ারফুল ওয়েন ইউ সিলেক্ট দ্য রাইট পারসন। তাই জন্য বাবা আমার কাছে অনেক অনেক বড় বন্ধু, ভীষণ বড় বন্ধু। বাবা আজ থেকে আমাদেরও বন্ধু হলো। নিশ্চয়ই। আমার মা মিত্রা চ্যাটার্জি। মিত্রা দেবী নমস্কার। ব্যাং অপোজিট। হ্যাঁ, জমদূত পুরো, পুরো জমদূত। ছোটদের জমের মতো ভয় পেয়েছি। মার ধর তো রয়েছে, ছেড়েই দাও। মানে একটা মিষ্টি বলে চিৎকার করতো, সেই বেলঘড়িয়া ফ্লাইওভারের মুখে একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে শোনা যেত, এত জোরে চিৎকারটা হতো। সুতরাং মানে সবসময় থরহরি কম্পর মধ্যে থাকতাম। রেজাল্ট ভালো না হলেও টেনশন, কোনো নতুন বন্ধু হলে টেনশন, এক্সট্রা একটা ফোন আসলে টেনশন, সবেতেই একটা প্রবল ভয় থাকতো যে কি হবে কি হবে না। তবে এটাও যেমন সত্যি যে জমদূতের মতো ভয় পেয়েছি, এটাও সত্যি যে আজকে যেটুকু সংসারী হতে শিখেছি সেটা মায়ের কাছ থেকে। এত ভালো করে ঘর বাইরে দুটো সমান এনার্জির সঙ্গে ম্যানেজ করতে আমি কাউকে দেখিনি। একদম পুরো মানে একটা পৃথিবী অফ এনার্জি। এখনো কি ডাকটা একই রকম আছে? না, এখন পাল্টেছে। একদমই। ডাকটা কেমন একটু শোনবার ইচ্ছে হচ্ছে। হয়ে যাক একটা। না না না, কিরকম সে ডাকটা? উনি তো লজ্জা পাচ্ছেন। মিষ্টি বলে একটা দিলে, তারপর চলে গেল আর কি, ডালিয়া সুইটসের মোড় পর্যন্ত, অত দূরে বিষয়টা এইরকম। আর বাবা হচ্ছে আমার সানাইয়ের পো আর কি। আমি বললাম বাবা এটা, হ্যাঁ তাহলে ওটাই, বাবা এটা, হ্যাঁ তাহলে ওটাই, বাবা এটা ভুল হয়ে গেছে, তাহলে ভুল হয়ে গেছে, তাহলে আর এটা করিস না। বেশ। সৌরভ, মা বাবার সঙ্গে মানে যে কোনো জায়গায় যাওয়ারই তো মজা। একটা সময় মনে হতো যখন আমি 18-19, তখন মা বাবা ছাড়া গেলে বোধহয় বেটার হবে, কিন্তু যত বয়স বাড়ছে তখন মনে হয় মা বাবার সঙ্গে গেলে আরও বেটার হয়। বাহ। তো সেখান থেকে তো মজা ডেফিনেটলি, এবং এক মঞ্চে আমি মা বাবাকে নিয়ে আসতে পেরেছি, এটা তো মানে সত্যি আনন্দের। তো আলাপ করি দিই। আমার বাবা সুভাষ চক্রবর্তী। সরু নমস্কার। বাবা প্রথম মানুষ আমার দেখা যে ধর্মীয় গোড়ামিতে বিশ্বাস করেন না, নাস্তিক, মানে মূর্তি পূজায় বিশ্বাস করেন না। তো সেটা ইন্সপিরেশন, এবং সমস্ত কিছু যুক্তি দিয়ে বুঝে নাও। আর মানে আমাকে মানে যাবতীয় বিষয় আশকারা দেওয়া, মানে সেটা ওই যা হয় ছোটবেলায় পড়াশোনা বাইরে আমি লিখছি, ধরো মানে আমি কবিতা লিখতাম, মানে এখনো লিখি, সেগুলোকে ইন্সপায়ার করা। তো বাবার একটা অদ্ভুত ওই প্রচ্ছন্ন বা হাত থাকতো আর কি। আর মা অনিতা চক্রবর্তী। আর মায়ের বড় ইন্টারেস্টিং পার্ট হলো কি পরিমিতি বোধ আর কি। সবটাই মানে মা যে ঈশ্বর অবিশ্বাসী তা নয়, বিশ্বাসী, কিন্তু সে চরম আকারে নয়। কিন্তু আবার জীবনে কোনো কষ্ট আসলে যে পুরো ভেঙে পড়তে হবে সেটাও নয়, আবার প্রচণ্ড আনন্দে যে মানে ভেসে যেতে হবে সেটাও নয়। তো এই পরিমিতি বোধটা মায়ের খুবই মানে অদ্ভুত একটা বিষয় মায়ের, এবং সেটা বেশ ইন্সপায়ারিং। একটা সময় থাকে যখন মানে এই মা বাবা অন্যের কাছে ছেলেকে ব্যাখ্যা করে যে জানেন তো ও না ভীষণ মুখ চোরা, ও কথা বলতে চায় না, ও অনেক কথাই আপনাকে বলবে না, আপনি তবু একটু বুঝে নেবেন। আর এখন দেখছি আর একটা সময়
যখন ছেলে বাবা মাকে ব্যাখ্যা করছে, আমার মা আসলে অমুক, ও যেমন আমার বাবা আসলে তমুক, উনি কিন্তু এরকম করেন। এরকমটাই হয়। আমরা এখানে একটা ইচ্ছে পূরণের খেলা খেলি। মূলত 4টে ইচ্ছে পূরণ করতে পারি আমরা বাবা মার জন্য। প্রথম ধাপের ইচ্ছে পূরণের জন্য 50 নম্বর জোগাড় করতে হয়, দ্বিতীয় ধাপে 100 নম্বর জোগাড় করতে হয়, তৃতীয় ধাপে 150 নম্বর জোগাড় করতে হয় এবং চতুর্থ ধাপে 200 নম্বর জোগাড় করতে হয়। আমার তো আরেকটা পঞ্চম ইচ্ছে আগে থেকেই পূর্ণ হয়ে গেছে, যেটা কোনো প্রশ্নের উত্তর দিয়ে হয়নি। সেটা হলো আমার থিয়েটার দেখার অভ্যেসটা আমার বাবা মার থেকেই তৈরি হওয়া, এবং আমার মা মন্ত্রমুগ্ধের মতো আপনার ফ্যান। হ্যাঁ, তো সেই জন্য এই আপনার সঙ্গে একই মঞ্চে বসে যে খেলাটা হচ্ছে সেটা আমার বাবা মার একটা বাড়তি ইচ্ছে পূরণ, এবং সেটাই বলতে পারেন প্রধান ইচ্ছে পূরণ। সেটা আমার থেকেও বাবা মার অনেক বেশি। বেশ বেশ বেশ, ঠিক আছে। আমরা প্রথমেই জানতে চাইবো যে তোমার প্রথম ইচ্ছেটা কি? আমার মাকে এবং বাবাকে ছোট থেকেই দেখে এসেছি নিজেদের বাইরেও মানুষদের নিয়ে ভাবতে। এরকমই কোনো একটা ইচ্ছে মা বাবা দুজনেই রাখেন, যে আমরা যদি কারুর প্রয়োজনে একটু হাত বাড়িয়ে দিতে পারি। আমি দীর্ঘদিন জি বাংলা রান্নাঘরের সঙ্গে যুক্ত ছিলাম। আমাদের প্রোডাকশনে কাজ করতেন সুব্রতদা। সুব্রতদা রিসেন্টলি একটি দুরারোগ্য অসুখে আক্রান্ত। সুব্রতদার ক্যান্সার হয়েছে। তো আমি এবং আমার বাবা মা, স্পেশালি বাবা মাই বেশি, তারা চান যে যদি কিছু অর্থ সাহায্য আমরা সুব্রতদাকে করতে পারি সুব্রতদার চিকিৎসার জন্য। বাহ, এটি পূরণ করতেই হবে। একদম। সৌরভ? এটা না ইচ্ছে পূরণ তো ডেফিনেটলি, কিন্তু এটা হয়েছে আসলে যা হয় মায়ের বাড়ির কাজগুলো খুব একটা গুরুত্ব পায় না, ওটা তো হয়েই যায়, ওটা তো কোনো ব্যাপার না। তো আমি একা থাকতে গিয়ে বুঝতে পেরেছি বাড়ির কাজগুলো কতখানি ইম্পর্টেন্ট, এবং ঝাড় দেওয়াটাও ঘর মোছাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং সেটা খুব কঠিন একটি কাজ। এবং যখনই কাজের মাসি বা কাজের লোক যখন না আসেন, সেটা একটা বিশাল আকার ধারণ করে। তো সেটা আমি বুঝতে পেরেছি, এবং আমার মনে হয় একটা ভ্যাকিউম ক্লিনার যদি আমি মাকে এই মুহূর্তে গিফট করতে পারি, ওই মাসির বা কাজের লোকের অবর্তমানে এটা মাকে খুব হেল্প করতে পারে। বাহ, এই দুটো ইচ্ছে পূরণের জন্য আমরা প্রথম ধাপে ঢুকবো। আমরা শুরু করব স্নেহার প্রশ্ন দিয়ে, কিন্তু তুমি মন দিয়ে দেখবে, কেননা তুমি প্রথম থেকেই চ্যালেঞ্জ করতে পারো। হ্যাঁ, কিন্তু আমার খুব মাধ্যমিক পরীক্ষা মনে হচ্ছে, কিন্তু তুমি মাধ্যমিক মনে করে আমাদের অপমান করো না, তুমি মনে এটাকে উচ্চ মাধ্যমিক। আমরা স্নেহার কাছে যাব। স্নেহার প্রথম ইচ্ছে পূরণের জন্য আজকের একেবারে প্রথম প্রশ্নটা কি রাখা আছে দেখা যাক। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরের উজ্জ্বল জলরাশি পেরিয়ে পর্যটকদের অন্যতম আকর্ষণ হ্যাভলক দ্বীপ। আজও এখানে মূলত বাঙালিদেরই বসতি। তবে পর্যটকদের এখানে টেনে আনার নেপথ্যে রয়েছে বিশেষ একটি সমুদ্রতট। 2004 সালে এই সমুদ্রতট এশিয়ার সেরা বিচের শিরোপা পেয়েছে। টলটলে জল, বিস্তীর্ণ তটভূমি, সব মিলিয়ে এর অপরূপ সৌন্দর্য মাত করে দেওয়ার মতোই। এটি কোন বিচ? এই বিচটির নাম কি? রাধানগর বিচ। রাধানগর। তুমি যদি আরেকবার ভেবে নিতে চাও ভেবে নিতে পারো, আর যদি মনে হয় যে না এটাই উত্তর তাহলে বলতে পারো। রাধানগর বিচ। রাধানগর। তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, একদম না। ভালোবাসো না বলে চ্যালেঞ্জ করতে, নাকি না এটা করে লাভ নেই? এটা করে লাভ নেই। ও তাই? হ্যাঁ। এর মানে এই নয় যে তুমি ঠিক বলেছো। তোমার কাছ থেকে যে উত্তরটা পেয়েছি আমরা দেখে নিই তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। হ্যাভলক দ্বীপে রয়েছে 5টি গ্রাম। তার মধ্যে রাধানগর গ্রামে রয়েছে এই মন মাতানো সমুদ্র তটটি। টাইম ম্যাগাজিনের বিচারে এশিয়ার এই সেরা বিচটি হল রাধানগর বিচ। রাধানগর বিচ, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তোমার ঝুলিতে এখন 25 পয়েন্ট রয়ে গেল। সৌরভ, এইবার তোমার পালা। তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য আজকের প্রথম প্রশ্নটা কি রাখা আছে দেখা যাক। কয়েক বছরের মন্দার পর কলকাতায় এবার ইলিশের বান ডেকেছে। ছোট বড় প্রচুর মাছের যোগান বাজারে, ফলে মৎস্যরসিক বাঙালিদের পোয়া 12।
বাঙালির কাছে ইলিশ তো শুধু মাছ নয়, একটা কালচারাল আইকন। কবিতা, উপন্যাস থেকে শুরু করে ঘটি বাঙালির লড়াই, মোহনবাগান ইস্টবেঙ্গল খেলার মধ্যেও ঢুকে পড়ে ইলিশ। ইলিশ মূলত সমুদ্র থেকে নদীতে ঢোকে একটা বিশেষ উদ্দেশ্যে। সমুদ্রের ইলিশ বিস্বাদ। যত সে নদীতে ঢোকে তত তার স্বাদ স্বর্গীয় হয়ে উঠতে থাকে। কি প্রয়োজনে ইলিশ সমুদ্র থেকে নদীতে ঢোকে? হায় রে হায় রে হায় রে, ডিম পাড়তে তো ঢোকে এবং ধরা পড়ে। হ্যাঁ, মানে ডিম পাড়ার প্রয়োজনে ইলিশ নদীর দিকে এগিয়ে আসতে থাকে এবং নদীতে ঢুকে পড়ে। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, চ্যালেঞ্জ করতে চায় না, তাই তুমি যে উত্তরটা দিয়েছো এবার আমরা যাচাই করে নেব সেটা ঠিক হলো না ভুল হলো, দেখে নি। ইলিশ নদীতে ঢোকে ডিম পাড়তে। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। উত্তরটা ঠিক না ভুল যতক্ষণ মানে এই যে ওয়েটিংটায় ছিলাম, আমার মায়ের থেকে আমার ওই 5-6 মুখটা মনে পড়ে আছে। 5-6 সময় খাতা বেরোনোর সময়, রেজাল্ট বেরোনোর সময় মায়ের যে মুখটা হয়, প্রচন্ড টেনশন। কি ঠিক বললো ছেলে? মায়েরা কখনো ছেলেদের সম্পর্কে নিশ্চিত হতে পারে না, আর নিশ্চিত হতে পারে না বলেই মা। বেশ, তোমার কাছে 25 নম্বর আছে। আর একটি প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হবে। স্নেহা, তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় প্রশ্নটা কি রাখা আছে দেখা যাক। এই যতটুকু দেখলাম তার থেকে কি বোঝা যাচ্ছে? মেগা সিরিয়াল। একটু ব্যাখ্যা করো। সবকটা সিরিয়ালই ভীষণ ছোট করে লেখা, আর একটা সিরিয়াল ভীষণ এইগুলোর তুলনায় অনেক বড় ফন্টে লেখা। তো আমার মনে হচ্ছে মেগা সিরিয়াল। এরকম নয় তো যে তুমি কোনো মেগা সিরিয়ালে অভিনয় করো বলেই এরকম মনে হলো। তুমি কিছু করছো তো এখন? হ্যাঁ। কোনটায় করো তুমি? ভূতু। ও, ভূতুতে। ভূতু করে আনন্দ পাচ্ছো? হ্যাঁ, আমি তো দুষ্টু সব জায়গায়। নাম ছিল মিষ্টি, হয়ে গেলে দুষ্টু। সত্যি তাই। তবে ভূতুর বাচ্চাটি এত ট্যালেন্টেড, গড গিফটেড। মানে ওর সাথে পাঠ করাটা আমার কাছে একটা এক্সপিরিয়েন্সের মতো। আরশিয়া, ভূতু অসাধারণ। ভূতু তো সকলের খুব প্রিয়, আমারও খুব প্রিয়, সত্যি দেখবার মতো। সেখানে ভূতু আমাকে একটা খুব মিষ্টি নাম দিয়েছে, ওঝা পিসি। মানে তুমি ভূত ছাড়াও? ও ভয় পায় ওঝাকে, এবং আমি প্রথম দিনই বাড়িতে ঢুকে বলেছি ভূত আমাকে ভয় পায়, আমি ভূতকে ভয় পাই না, ভূত আমাকে ভয় পায়, ভূত তাড়িয়ে ছাড়বো। তো ওর ধারণা নিশ্চয়ই আমি ওঝা ডাকবো, তাই সেই থেকে ওঝা পিসি। কালি ঝুলি মেখে গোল গোল চোখ এঁকে কেমন ভূত সেজেছে ভূতু, ভূত সেজেছে ভূতু, নই তো আতু পুতু, আমি ভূত সেজেছি ভূতু। হুশ করে যেই চাপবো গিয়ে ঘরে, ওঝা পিসি বুঝবে হাড়ে হাড়ে, ওঝা পিসি বুঝবে হাড়ে হাড়ে। ভয় চোটে বলবে তেরে ওরে বাপরে মারে, বাঁচাও মায় কে বাঁচাবি ওরে, কে বাঁচাবি ওরে, ওরে বাপরে মারে। ওরে বার ওঝা পিসি বাঁচতে কেমন পারে, তাই রে নাই রে না রে, তাই রে নাই রে না রে, তাই রে নাই রে, তাই রে নাই রে, তাই রে নাই রে না রে। ভূতু ঘুম থেকে শুনি রাত 9টায়। বেশ, তাহলে তোমার এই উত্তরটা নিলাম তোমার যখন মনে হচ্ছে। সৌরভ, চ্যালেঞ্জ করতে চাও? না। এবার দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা দিয়ে তুমি তোমার প্রথম ইচ্ছে পূরণ করতে পারলে কিনা, অর্থাৎ তুমি 50 পেলে কিনা, অর্থাৎ উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। মেগা সিরিয়াল একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং সেই সঙ্গে তুমি তোমার প্রশ্নের ভেতরে থাকা সমস্ত ভূতকে তাড়িয়ে
প্রথম ইচ্ছে পূরণ করার দিকে এগিয়ে গেছো। আমরা উৎসব করব, আমরা আনন্দ করব এবং বলবো জয় ওঝা পিসির জয়। তুমি যদি সুব্রত বাবুকে একটু ডেকে নাও। সুব্রত দা, সুব্রত বাবু জি বাংলার রান্নাঘরের সঙ্গে বহুদিন ধরে যুক্ত এবং একজন একনিষ্ঠ কর্মী। তিনি এই মুহূর্তে একটু বিপন্ন বোধ করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশে এত মানুষ, এই সব মানুষেরা আছেন এবং তারা এত প্রত্যয় নিয়ে বলছেন আমরা আপনাদের কাছে প্রার্থনা করব, আমরা সবাই মিলে ওর আরোগ্য কামনা করছি। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। জীবনে এরকম সব বিপর্যয় আসে, আমরা এগুলোকে পেরিয়ে যাওয়ার চেষ্টা করি, এই করতে করতেই যাওয়া। কেমন লাগছে ওর জন্য? বলার ভাষা কিছুই আমার নেই, তবে আমি জি বাংলার সমস্ত সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সবার কাছে একটা জিনিসে কামনা করি, আমি যাতে সুস্থ হয়ে উঠতে পারি, তার জন্য সবাই মিলে আমাকে একটু আশীর্বাদ করুন। এছাড়া আমার আর কিছুই বলার নেই। লড়াইটা আপনার একার নয়, লড়াইটা যে আমাদের সকলের, সেটা ওরা প্রমাণ করেছেন। সব আশীর্বাদ বর্ষিত হোক আপনার উপর, চিন্তা করবেন না। ধন্যবাদ। সৌরভ, তোমার আজকের প্রথম ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় প্রশ্নটা কি রাখা আছে দেখা যাক। এমন ভূতের বাড়ি কোথাও পাবে না কো তুমি, সকল ভূতের বাড়ির রাজা ভূতের চারণ ভূমি। শাকচুন্নি নেবে মদতি, ওরে শাকচুন্নি নেবে মদতি, নাকি মামদ ভূতের তুমি কেমন ধারা ভূত গো, তুমি কেমন তর ভূত, তুমি কেমন ধারা ভূত গো, তুমি কেমন তর ভূত। একটা জলসা জমেছে দেখলাম। একটা জলসা করতে গেলে যেমন আলো জ্বালাতে হয়, শব্দের ব্যবস্থা করতে হয়, তো এদের সাউন্ড সিস্টেমটা কারা সাপ্লাই করেছিল? এই জলসার শব্দযন্ত্র কার কাছ থেকে ভাড়া করে আনা হয়েছিল বা কাদের? মিস করে গেছি তো আমিও। তুমি খেয়াল করেছিলে মা? ওখানে লেখা ছিল মাইকটা, যে মাইকটা নিয়ে সমদর্শী গাইছিল, এটা এরকম একটা হোয়াইট খেয়াল করেছিলে? এরকম সার্কুলার একটা মাইকের বোর্ডে গায়ে কি লেখা লেখা ছিল। ছিল খেয়াল করেছিলে? মা খেয়াল করলে? স্নেহা, যদি চ্যালেঞ্জ করতে চাও চুপি চুপি গোপনে আলোচনা করো, ওকে শুনিয়ে দিও না। না, চ্যালেঞ্জ করে পারবো না। ওইটা বন্ধু মহল মানে দেখলাম। কিছু এসছে মাথায়? কনফিডেন্ট নয় বাবা তো। কি বলতে চাইছেন উনি? উনি বলছেন যে একটা বন্ধু মহল লেখা দেখেছিলেন। তাহলে কি সেটাই সাউন্ড কোম্পানির নাম, মানে যারা সাপ্লাই করেছেন বা জুগিয়েছেন? হ্যাঁ, বন্ধু মহল। বন্ধু মহল। বাবার সাহায্য নিয়ে তুমি এই উত্তরটি দিলে। হ্যাঁ। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? ওর বন্ধু মহল গ্রহণ করেছি, ছেড়ে দিলে? আমার শেষ শব্দটাও মনে আছে, প্রথম শব্দটাও মনে নেই। চ্যালেঞ্জ না করে যদি বলতে চাও তাহলে কি বলতে? সাউন্ড লেখা ছিল কিছু একটা। ওই কিছু একটাটাই তো। হ্যাঁ, কিছু সাউন্ড। চ্যালেঞ্জ করলে না? না। বেশ, তোমার এই বন্ধু মহল উত্তরটি নিলাম এবং দেখে নিতে চাইবো যে আদতে এই জলসার সাউন্ড সিস্টেম কাদের। বিটকেল সাউন্ড, অর্থাৎ তোমার উত্তরটা ভুল হয়েছে।
তোমাকে 25 নম্বরেই দাঁড় করিয়ে রেখে আমরা যাব তোমার কাছে, তোমার দ্বিতীয় ইচ্ছেটা জেনে নেব। চেহারা দেখেই বুঝতে পারছেন যে খাওয়া দাওয়ার বেজা ইচ্ছে, শখ, ভালোবাসা, প্যাশন, রান্নাটা প্যাশন, কিন্তু নানা রকম রোগও উনি বাঁধিয়ে রেখেছেন। সুগার, প্রেশার, কোলেস্টেরল কিছুই বাকি নেই। এবং মিষ্টি খান, আমের সময় আম খান, শীতের সময় পিঠে পায়েস খান। গণতান্ত্রিক অধিকার না? গণতান্ত্রিক অধিকার, তার জন্য উনি হাঁটবেনও না। তো এবার ভাজাভুজির খুব শখ, দুর্দান্ত রান্না করতে পারে, ফাটাফাটি রান্না করতে পারে। ভাজাভুজি খেতে যেহেতু ভালোবাসে, কিন্তু তেলটা খাওয়া চলবে না। একটা এয়ার ফ্রায়ারের অনেক দিনের ইচ্ছে, আমার কাছে অনেক বায়না করেছে। আমার মনে হয় যে এরম একটা মঞ্চে যদি আমি একটা এয়ার ফ্রায়ার দিতে পারি, রসনারও তৃপ্তি হয়, পেটেরও তৃপ্তি হয়, আর অন্তত ওজনটা বাড়ে না। আর যে অপমান তুমি করলে, তারপরে ওই বস্তু বাড়িতে ঢুকলে ওরা তো খালি এই তাড়া করে বেড়াবে। সর্বসমক্ষে মেয়ে আমাকে এই বলেছে, আপনি কিছু প্রতিবাদ করলেন না? কি বলবো, যা সত্যি তাই বলেছে, আর প্রতিবাদ আমি কি করব বলুন। সারা দিনই এই কথাই তো ওর বাবার কাছ থেকে, ওর কাছ থেকে শুনে যাই। চরম অপমান। হ্যাঁ, দুটি খাচ্ছি বলে। না, সত্যি কথা, আমের সময় আম খাবো না বলুন তো? আর যেটা খেতে ভালো লাগে সেটা খাবো না? তার জন্য সুগারের ওষুধ খেয়ে নিচ্ছি, ইনসুলিন নিয়ে নিচ্ছি, কিন্তু সিজনটা তো চলে গেলে তো ছাড়ছি না। না, সিজনটা চলে গেলে তো ওটা পাবে না। উনি তো ঠিকই বলেছে। ধরো শীতকালের খেজুর গুড়, সেটা তো শীতকাল ছাড়া পায়। গরমকালে যখন উনি সুস্থ হয়ে উঠলেন, চাঙ্গা হয়ে উঠলেন, তখন তো ওই টাটকা জিনিসটা আর পাবেন না। যেমন আমের সিজনে টাটকা আম, শীতকালে টাটকা খেজুর গুড়, এই তো কয়েকটা চাহিদা, ছোট ছোট জিনিস। এবং শীতকালে পিঠে বানায় জানেন, এক এক দিনে 500টা, 500 পিঠে। একাই খান না, সবাইকে ডিস্ট্রিবিউট করে। কারোর ওই খাটনিটা খাটার ধৈর্য নেই, একা খাটবে। মামা বাড়ি, বাড়িতে আমাদের বড় ফ্যামিলি, তাদের দেওয়া, আমার বাড়ি পাঠানো, আমার দাদাদের পাঠানো, তাদের ফ্যামিলিদের পাঠানো, ভাই বোনেদের সবাইকে পাঠানো, এবং বেশ ভালো পরিমাণে। কোনো ব্যাপারই না, 400-500 পিঠে তো জাস্ট কোনো ব্যাপার না। এইটা করে আপনার খুব সুখ হয়? নিজে কতটা খেলাম সেটা না, কিন্তু সবাইকে দিতে, খাওয়াতে আমার খুব ভালো লাগে। নিজের হাতে বানাতে আমার কষ্ট হয় না, আনন্দই হয়। আনন্দের সঙ্গে করি বলে আমি কষ্টটা ফিল করি না কোনোদিনও। বেশ, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য এবারে যে প্রশ্নটা আসবে সেটা খুব মন দিয়ে দেখো, এবং প্রশ্নের যে বাধা সেটা টপকে যাও। এই যে ছবিটা, এইটা দেখে তোমার কোন সিনেমার কথা মনে পড়ছে? ভালো করে দেখো। An Evening in Paris। নিশ্চিত হও, উত্তর দাও। সৌরভের যদি কিছু মাথায় আসে, চ্যালেঞ্জ করতে পারো। একটি মেয়ে এবং আইফেল টাওয়ার, তো এটুকু বলে দাও, এটা আইফেল টাওয়ার। তো আইফেল টাওয়ারের এটাই তো বুঝতে পারছি। এটাকে যদি তোমার আইফেল টাওয়ার মনে হয়, তাহলে এটা আইফেল টাওয়ার। তোমার কাছে উত্তর চাই। An Evening in Paris। এটাই তোমার উত্তর? বেশ, তোমার এই উত্তরটা নিলাম। এবারে তোমার কাছে জিজ্ঞেস করব, তোমার কি অন্য কোনো উত্তর মনে বাসা বেঁধেছে? হ্যাঁ। বাহ, তাহলে তো তোমাকে চ্যালেঞ্জ করতে হবে। করলাম চ্যালেঞ্জ। হয়ে যাক চ্যালেঞ্জ। কুইন। কুইন। আমরা তোমার কাছ থেকে একটা উত্তর পেয়েছি, তোমার কাছ থেকে একটা উত্তর পেয়েছি। তুই ঠিক। কি করে জানলে? কঙ্গনা রানাওয়াতের এরকম একটা হেয়ার স্টাইল ছিল, এন্ড দিস ইজ এটা মানে ফেমাস পোজ, লন্ডন টু মাগদা। বেশ, আমরা এবার যাচাই করে জেনে নিতে চাইবো স্নেহার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেছে সেটা ঠিক, নাকি চ্যালেঞ্জ করে সৌরভ যে উত্তরটা দিয়েছে সেটা ঠিক। আমরা এবার যাচাই করে নিই, দেখা যাক। पूरा लंदन ठुमकदा ओ जदों नचे पहन दी पूरा लंदन ठुमकदा तू घंटी बिग मैन। কুইন একেবারে ঠিক উত্তর হয়েছে সৌরভের, চ্যালেঞ্জ করে যে উত্তরটা দিয়েছে। আর তুমি যে উত্তরটা দিয়েছো সরাসরি প্রশ্নের, সেটা দুর্ভাগ্যবশত ভুল হয়েছে। তাই তোমাকে আপাতত 50-এ দাঁড় করিয়ে রেখে আমরা দেখতে পেলাম সৌরভ তোমার থেকে 25 ছিনিয়ে নিয়েছে, ও পৌঁছে গেছে 50-এ।
তাই তুমি চ্যালেঞ্জ করে প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছো। তোমার প্রথম ইচ্ছে পূরণ করতে চাই উৎসব করে। এসো সামনে এসো। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে। প্রাণ খুলে হাসো মা, কেউ বকবে না তোমাকে প্রাণ খুলে হাসলে, বিশ্বাস করো। সৌরভ যে এইসব কোনোদিন চাইবে আপনি ভেবেছিলেন? না, হ্যাঁ? ছেলে মানুষ হয়ে উঠছে। বাহ, জয় হোক ছেলে। আমরা দেখতে পাচ্ছি একটা উৎসব হচ্ছে। একদম। হ্যাঁ, একটু গানের তালে হবে নাকি? একদম। বেশ, চলে এসো সৌরভ। ঠুমকদা ও ਜਦੋਂ ਨੱਚੇ ਪੈਣ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ ਤੂੰ ਘੰਟੀ ਬਿਗ ਬੈਨ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ ਓ ਜਦੋਂ ਨੱਚੇ ਪੈਣ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ। সৌরভ, তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? বাবার যখন কানের সমস্যা ধরা পড়ে, আমরা তখন বাবাকে চিকিৎসা করানোর সময় গিয়ে আমরা জানতে পারি যে নেক্সট যে মহামারী আকার ধারণ করতে চলেছে নয়েজ পলিউশনের জন্য, সেটা কানের সমস্যা। এবং এই হিয়ারিং এর চশমার মতন আর সস্তা নয়, এবং ম্যাক্সিমাম পরিবার সেটা প্রোভাইড করতে পারে না। তো আমি চাই যে এরকম একটা সংস্থাকে সাহায্য করতে, যাদের কাছে ক্ষমতা নেই এটাকে কেনার, তো তাদের কাছে সাহায্য করে যদি তারা এটাকে কিনতে পারেন, যাদের এই সমস্যাগুলো রয়েছে। এবং এটা একটা অ্যাওয়ারনেসেরও প্রয়োজন যে মানে এই নয়েজ পলিউশন যেটা আমরা প্রোভাইড করি, এবং এই শহর যে এই যে নয়েজ তৈরি করে এত শব্দ দূষণ, হ্যাঁ, এবং সেটা কিন্তু মারাত্মক। বাহ, এই ইচ্ছেটা পূরণ করতেই হবে, এই ইচ্ছেটার জন্য লড়াই করতে হ্যাঁ, হবে। এটা খুবই মানে বড় ইচ্ছে আর কি। বেশ, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য কোন প্রশ্নটি আসছে দেখে নাও। বইপাড়া, সার দেওয়া বইয়ের দোকান। পাঠ্য বই, গল্পের বই, লিটল ম্যাগাজিন, আরো কত কি। ঝকঝকে নতুন বইয়ের গন্ধ, কিংবা পুরনো বইয়ের রেয়ার এডিশন। এমন চত্বর বোধহয় দুনিয়ায় আর দুটো নেই। বইপাড়া বললেই আজ আমাদের চোখে ভেসে ওঠে কলেজ স্ট্রিটের ছবি। কিন্তু এই কলেজ স্ট্রিটের বইপাড়া হয়ে ওঠা বেশি দিনের ঘটনা নয়, বড়জোর ৮০-৮৫ বছর আগের কথা। তার আগে বইপাড়া বলতে বোঝানো হতো আরও বিস্তীর্ণ এলাকা। বইপাড়ার ইতিহাসটা শুধু কলেজ স্ট্রিট না, আমাদের এখানে বটতলা বলে একটা জায়গা ছিল উত্তর কলকাতায়। কলেজ স্ট্রিট, বইপাড়া, বটতলা, আর এইদিকে হচ্ছে সাহেবপাড়া, যেটাকে আমরা বলতাম। এই তিনটে পাড়া নিয়েই আমরা কিন্তু বলা উচিত যে বইপাড়া যেটা। কলকাতার বইপাড়ায় প্রথম কোন বিখ্যাত বাঙালি দোকান দিয়েছিলেন? কলকাতার বইপাড়ায় কোন বিখ্যাত বাঙালি প্রথম দোকান দিয়েছিলেন? কঠিন প্রশ্ন, কিন্তু তোমার জানা প্রশ্ন। রবীন্দ্রনাথ না মনে হয়, মানে আমি খুব কনফিডেন্ট নই, নিশ্চয়ই নয়। রবীন্দ্রনাথ? বিদ্যাসাগর তুই পাড়াতে পড়াতেও যেতেন, বিদ্যাসাগর না, হতে পারেন না। বিদ্যাসাগর ব্যক্তিত্বের সঙ্গে মানায় না ঠিক, মানে তুমি করবেন বলে মনে হচ্ছে না। উনি ব্যবসা করবেন এটা ভাবা যাচ্ছে না। হ্যাঁ, মানে বিদ্যাসাগর তো মানে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের তো ব্যবসা ছিল, এই কারণেই হয়তো তুমি। হ্যাঁ, এবং যেহেতু জোড়াসাঁকোটা খুব একটা দূরে নয় এবং বিস্তৃত বইপাড়া, মানে ওই সব কিছু যাই হোক না কেন, তোমার একটি নাম চাই। হ্যাঁ, রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, দেখি ঠাকুর বাঁচান কিনা। স্নেহা চ্যালেঞ্জ করবে না? আমি জানি না। শিওর? বাবার সঙ্গে আলোচনা করে যদি চ্যালেঞ্জ নিতে চাও তো নিয়ে নাও চ্যালেঞ্জ, আর যদি মনে করো যে না, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ জানাচ্ছ? বিদ্যাসাগর। বিদ্যাসাগর, তুমি বলেছো রবীন্দ্রনাথ, কিন্তু এখন মনে হচ্ছে বিদ্যাসাগর। এখন মনে হলো হবে না। হ্যাঁ, মানে ওই ছাপার সঙ্গে তো উনি যুক্ত ছিলেন। তুমি বলেছো রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, ও চ্যালেঞ্জ করেছে বিদ্যাসাগর। তুমি যদি ঠিক হও তাহলে তুমি 25 পেয়ে যাবে। তোমার যে 25 নম্বর ছিনিয়ে নিয়েছিল তাকে তুমি ফিরে পাবে। বাহ, আমরা দেখে নিই কার উত্তরটা ঠিক হলো আর কার উত্তরটা ভুল হলো, দেখা যাক। বইপাড়ায় কোনো বাঙালির দেওয়া প্রথম দোকানের নাম সংস্কৃত প্রেস ডিপোজিটরি। 1847 সালে প্রেস প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এই দোকানটি দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
আমরা জানতে পারলাম তোমার কাছ থেকে ফাইনালি যে উত্তরটা পাওয়া গিয়েছিল সেটা ভুল হয়েছিল। তুমি দাঁড়িয়ে রইলে 50-এ, আর তুমি 25 নম্বর ওর থেকে ছিনিয়ে নিয়ে 75-এ পৌঁছে গেলে। বেশ, খেলা জমে উঠেছে। স্নেহা 75-এ পৌঁছেছে এবং স্নেহার কাছে এবার ওর জন্য বরাদ্দ প্রশ্নটি আসবে। তুমি যদি চ্যালেঞ্জ করতে পারো তোমার হারানো নম্বর খুঁজে পাবে আবার। বেশ, আমরা দেখে নিই স্নেহার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য যে প্রশ্নটি আসছে সেটা কেমন, তাকে পরখ করি সামনে ওই মঞ্চে। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেশ তো, বেশ তো বেশ তো। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেশ তো, বেশ তো বেশ তো। ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও নাও দুটি আখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি। ওগো কাজল নয়না হরিণী, ওগো কাজল নয়না হরিণী, ওগো কাজল নয়না হরিণী। বাহ, অসাধারণ। স্নেহার জন্য প্রশ্ন, পরপর 3টে গান, এই 3টে গানের সুরকার কারা? গান 3টে মনে আছে? বেশ, এবার যাচাই করে বলো। শোনো কোনো একদিন সলিল চৌধুরী, সূর্য ডোবার পালা হেমন্ত মুখোপাধ্যায়, আর ও কাজল রানা হরিণীও হেমন্ত মুখোপাধ্যায় আমার মনে হচ্ছে, বাট আমি শিওর নই। প্রথম গানে সলিল চৌধুরী, দ্বিতীয় গানে হেমন্ত মুখোপাধ্যায়, তৃতীয় গানের সুরকারও হেমন্ত মুখোপাধ্যায়, এটাই তোমার মনে হচ্ছে? মানবেন্দ্র ফাইনাল উত্তর দাও, আর সময় নেই। প্রথমটা সলিল চৌধুরী, সেকেন্ড দুটোই হেমন্ত মুখোপাধ্যায়, সেকেন্ড এন্ড থার্ড হেমন্ত মুখোপাধ্যায়। তোমার এই উত্তরটা নিলাম এবং আমরা জানি যে আমরা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হলাম, কেননা ওর চোখ বলছে, ওর মুখ বলছে ও চ্যালেঞ্জ করবে, ও চ্যালেঞ্জ করবে। বেশ, হয়ে যাক চ্যালেঞ্জ। না মানে এটা ঠিক মানে কনফিডেন্ট নই চ্যালেঞ্জ। হ্যাঁ মানে না মানে চ্যালেঞ্জ করতে চাই না, কারণ মাইনাসের ভয় আছে একটা। তা আছে, হ্যাঁ, তো সেটাই। ঝুঁকি নিলে আমরা কিছু পাই, ঝুঁকি নিলে আমরা কিছু হারাই, কখনো সকল। তুমি চ্যালেঞ্জ করবে না? বেশ, তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেছে সেটা আমরা মনোময়ের কাছে যাচাই করে নেব। মনোময়, ও যে উত্তরটা দিয়েছে আদতে কি উত্তরটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, তুমি যদি পরপর নামগুলো বলে জানাও। প্রথমটা শোনো কোনো একদিন, একদমই ঠিক, সলিল চৌধুরী। দ্বিতীয়টা সূর্য ডোবার পালা, এই গানটার সুরকার নচিকেতা ঘোষ। আর লাস্ট গান ওগো কাজল নয়না হরিণী, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর। তাই আমরা জানতে পারলাম তুমি যে উত্তরটা দিলে দুটোর মধ্যে একটি গানের সুরে গরমিল হলো, অর্থাৎ তোমার উত্তরটা ভুল হলো।
তুমি দাঁড়িয়ে রইলে নিজস্ব আগের প্রাপ্ত নম্বরে। বেশ, সৌরভের কাছে যাব, কিন্তু তার আগে যেহেতু মনোময় আছে, তো আমরা তোমার কাছে একটা গান শুনে আমাদের এই মন খারাপটাকে ঠিক করি। যাও ভেসে মন, শোনো না বারণ, ডাকছে তোমায় আকাশ যখন। যাও ভেসে মন, শোনো না বারণ, ডাকছে তোমায় আকাশ যখন। এক ফালি মেঘ, একটু হাওয়া, বাড়িয়ে দুহাত আজ হারিয়ে যাওয়া। যাও ভেসে মন। বাহ, ধন্যবাদ, Thank you so much. ধন্যবাদ, ধন্যবাদ। আর আমার এই পোশাক এটি স্পন্সর করেছেন প্রাপ্তি। সৌরভ, খেলা জমে উঠেছে প্রবল। তুমি 50-এ আছো, আর ওকে আমরা দাঁড় করিয়ে রেখেছি 75-এ। তোমার এবারে যে প্রশ্নটা আসবে সেটা তোমাকে পারতেই হবে। আগেরটা তুমি চ্যালেঞ্জ করলে পারতে। হ্যাঁ, ওই মাইনাসের একটা ভয়টা না, মানে তাড়িয়ে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে 50 কমে 25 হয়ে যেতে পারে তো যে কোনো মুহূর্তে। তুমি জীবনে কখনো এইরকম হারানোর ব্যথাকে প্রবলভাবে অনুভব করেছো? হ্যাঁ, মানে সে তো বটেই। সেটা কি বাবা মা তার মধ্যে জড়িয়ে আছেন? আমার ঠাকুমা চলে যাওয়াটা একটা বড় ব্যাপার। ঠাকুমার সঙ্গে আমার অদ্ভুত সম্পর্ক আর কি, মানে প্রাকৃতিক নিয়মে যেতেই হবে, কিন্তু সেটা বেশ কষ্টের, মানে আমার পক্ষে কষ্টের, বাবার কাছেও ভীষণ কষ্টের। সেই সময় বাবাকে বিপন্ন দেখাতো? বাবাকে বিপন্ন দেখাতো, এবং বাবাকে আমি কাঁদতে খুব একটা দেখিনি। মানে বাবা ঘামতো, বাবা কাঁদতো না। অনেক মানুষ আছেন যারা সারা শরীর দিয়ে কাঁদেন, ওটা কি আমরা নাকি ঘাম ঘাম বলি? হ্যাঁ, 4 লাইনের কবিতা মনে আসছে, বলে ভালো। তোমাকে একটা আরাম বিকেল দিতাম যদি তোমার গরম দুপুর থাকতো, যে ঘামগুলো কষ্ট থেকে আসে তারা তোমায় মাথায় করে রাখতো। বাহ, ভারী সুন্দর। তোমাকে 75-এ পৌঁছতে হবে। হ্যাঁ, তুমি আছো 50-এ। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য এবার যে প্রশ্নটা আসছে সেটা ভালো করে দেখো, শোনো, বোঝো, বিচার করো, তারপর উত্তর দাও। দেখা যাক। এই যে 3টে ছবি দেখলাম, এটার সঙ্গে বাংলা সিনেমার কি সম্পর্ক তুমি খুঁজে পাচ্ছ? প্রথমে কি দেখছো? গাছ। বেশ, তারপরে কি দেখছো? পাহাড়। বেশ, তারপরে কি দেখছো? শহর। কোন শহর? কলকাতা। আচ্ছা, এটা তো শাখা প্রশাখা, তাই নাকি? হ্যাঁ। বেশ, তাহলে পরেরটা কি? কাঞ্চনজঙ্ঘা। বেশ, তারপরে কি দেখছো? মহানগর। এই 3টি ছবির সঙ্গে বাংলা সিনেমার কি সম্পর্ক? তাহলে তুমি উত্তরটা কি দিতে চাও? সত্যজিৎ রায়। কি কারণে? সত্যজিৎ রায় 3টে চলচ্চিত্রর নাম এটা দিয়ে প্রকাশ পাচ্ছে। একটা হলো কি শাখা প্রশাখা, দ্বিতীয় হলো কি কাঞ্চনজঙ্ঘা, তৃতীয় হলো কি মহানগর। বেশ, তোমার এই উত্তরটা গ্রহণ করলাম। চ্যালেঞ্জ করতে চাও? সঠিক। চ্যালেঞ্জ করতে চায় না। আমরা এবার যাচাই করব তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। দেখা যাক। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেছে সেটা একেবারে ঠিক উত্তর হয়েছে। সৌরভ, তুমি পৌঁছে গেছো 75-এ, ও দাঁড়িয়ে আছে 75-এ, 100-র মুখোমুখি। এবার ওর কাছে যাব। এখন তোমাকে যে প্রশ্নটা করব সেটা তোমার পঞ্চম প্রশ্ন। এটা বলতে পারলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ।
তা এখনো আপনি যদি মেয়ে কোনো অন্যায় করে বা আপনার মনোমতো কাজ না করে, আগে যেভাবে বকতেন এখন কি সেইভাবে বকতে পারবেন? না, সেটা করি না, কিন্তু সত্যি বলছি আপনাকে, আমি খুব চেয়েছিলাম ও ভীষণ ভালো লেখাপড়ায়। আমি চেয়েছিলাম যে লেখাপড়াটা আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে তারপরে ওর পছন্দের জায়গায় আসুক। তারপরে ভাবতাম যে এই প্রফেশনটা নিল, ওটাতে ও সেটেল করতে পারবে কি না তাও তো আমি ঠিক বুঝতে পারতাম না। তারপরে আমরা চেষ্টা করেছিলাম যে তুমি তাহলে ভালো মতন এটা একটা জায়গায় পড়ে তুমি সেই জায়গাটাতে এসো, সেটাও করলো না। ফোন এলো, আমাকে জানালোও না, কিছুই না। ও সব সিলেক্ট করে লাস্টে যেদিনকে হেয়ার কাটিংয়ে যাচ্ছে সেই দিন আমাকে বলছে, আমি কোথায় এসছি জানো? আমি বলছি যে না, আমি কোথায় জানি না। তো বললো, আমি এখন হেয়ার কাটিংয়ে এসছি, আমি কিন্তু এখানে জয়েন করছি। আমি জানতাম যে বললেই বলবে না। এবং আমার এখন বর্তমান হাজব্যান্ড যে সংলাপের সঙ্গে তখন আমার রিলেশনশিপ, মার এত খারাপ লাগা এবং সেটা এত ডেসপারেট হয়ে গেল, মা মানে সব কিছু ভুলে গিয়ে সংলাপকে ফোন করেছে, তুমি ওকে বারণ করো, যদি তোমার কথা শোনে, এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসতে বলো। তখন সংলাপ বলেছিল যে আপনাদের পাত্তা দিচ্ছে না, আমাকে কোনোভাবেই পাত্তা দেবে না, আমি বললে বরং আমার সাথে আরও রাগারাগি হবে, সব বিচ্ছেদের জায়গায় চলে যাবে, তার থেকে যেটা ওর এখন ভালো লাগছে করুক, থাকার হলে থাকবে, না থাকার হলে এমনিই বেরিয়ে আসবে, তুমি অত চিন্তা করো না। থ্রু আউট আমার সঙ্গে ছিল বাবা। যখন ফাইনালি ও ডিসাইড করলো যে এখানেই থাকবে, আমি ওকে একটা কথাই বলেছিলাম যে হোল হার্টেডলি যদি এই প্রফেশনে থাকো তো এর মধ্যে যাও, হাফ হার্টেড হয়ে যাবে না, কিন্তু রেজাল্ট যাই হোক আমি আছি তোর সাথে, তুই একদম এটা নিয়ে চিন্তা করে না, কিন্তু ওরকম হবে না, যে দেখে আসি কীরকম হলো ব্যাপারটা, না হলে আবার ব্যাক করবো। আপনি সেই সময় যখন ও চলে গেল আপনার হাতের বাইরে, তখন আপনি ওই জোরে ডাকটা একবার দিলেন না? তবে এই সমস্ত অভিযোগ টানাপোড়েন সবটা মিটেছিল যখন আমি সুবর্ণলতায় কাজ করলাম প্রথমবার। মা ভীষণ সুবর্ণলতার ফ্যান ছিল, দেখতো, সেটাও আমি বলিনি। অডিশন দিয়ে আমি সিলেকশন হওয়ার পর কয়েকদিন ফলো করছিলাম আগের এপিসোডগুলো, কিভাবে কথা বলার ধরনটা, সেটা যখন ফলো করছি আমাকে একদিন দেখে বললো, এটা তো ফলো করছিস কেন তুই? আমি বললাম না, এমনি করছি। তুই পাঠ করছিস সুবর্ণলতাতে? বললাম হ্যাঁ। সেইটা একটা মারাত্মক আনন্দ হয়েছিল। মিষ্টি, তুই সুবর্ণলতায় পাঠ করছিস? আমার কি ইচ্ছে ছিল তুই সুবর্ণলতায়। তখন ওই আওয়াজটা কিরকম হয়ে গিয়েছিল, মিষ্টি ডাকটা মিষ্টি হয়ে গেছে। তুই সুবর্ণলতায় পাঠ করছিস। এখন আনন্দ হয় তো ওর জন্য, এখন আক্ষেপটা আর নেই তো না। কিন্তু আজকে যদি তুমি এই দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে পারো, তাহলে আজকে একটু ওকে জড়িয়ে ধরে একবার মিষ্টি ডাকটা দেবেন, দেখবো ডাকটা একই রকম আছে নাকি অন্য রকম হয়ে গেছে। হ্যাঁ বেশ, তোমার পঞ্চম প্রশ্নটা কি অপেক্ষায় আছে খুব ভালো করে মন দিয়ে দেখো, দেখা যাক। চিতপুর মানেই টানা রিক্সা, চিতপুর মানেই ট্রাম লাইন, চিতপুর মানেই যাত্রাপাড়া। আজ ইলেকট্রনিক মিডিয়ার দাপটে হাজার বছরেরও বেশি পুরনো এই লোকনাট্যটির প্রসার স্তিমিত হয়ে গেলেও একসময় রথের দিন উৎসবের সাজে সেজে উঠত চিতপুর। দূর দূরান্ত থেকে আয়োজকরা আসতেন বায়না করতে। সেদিন ছিল যাত্রার ভরা যৌবন। একটি যাত্রাদল এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে সেই যাত্রাদলের নামটি ব্যবহৃত হয়েছিল উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত একটি বাংলা ছবির গানে। কোন যাত্রাদলের কথা বলা হচ্ছে? এই প্রশ্নটি খুবই সহজ তোমার জন্য। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর, এসেছে কলকাতারই নাম করা সে নট্য কোম্পানি, যে পালাটি হচ্ছে তার নাম তিতাসের ঘর। বুঝলে নটবর, তুমিও যাবে না, আমিও যাব না। বুঝলে নটবর, তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে দলের নামটি কি? নট্য কোম্পানি। নট্য কোম্পানি, তোমার উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, একদম না। চ্যালেঞ্জ করবে না। এবার দেখা যাক তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখে নি। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর, এসেছে কলকাতারই নাম করা সেই নট্য কোম্পানি। নট্য কোম্পানির প্রাণপুরুষ ছিলেন প্রবাদ প্রতিম প্রযোজক মাখনলাল নট্য। ছবির নাম ছিল নিশিপদ্ম,
ওই ছবিতে এই গানটি ব্যবহার করা হয়েছিল, যেখানে নট্য কোম্পানির নাম ছিল। সব মিলে আমরা জানতে পারলাম তুমি গানে গানে যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সুরেলা হয়েছে, অর্থাৎ তোমার উত্তর ঠিক হয়েছে। থ্যাংক ইউ। সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 100 নম্বরে। 100 নম্বরে পৌঁছানো মানে দ্বিতীয় ইচ্ছে পূরণ, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ পুরস্কার পাওয়া। চলো আমরা সেই পথে হাঁটি, এসো। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কাটাবি হ্যাপি বার্থডে। মা দুলাইন গেয়ে শোনা। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি হয় মানি জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। বাহ সৌরভ, তুমি কি হতে চাও বলে মা আকাঙ্ক্ষা করেন বলে মনে হয়, বা করতেন? ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও? না, মায়ের ওরকম কোনো ছিল না। মায়ের না, সবসময় বলতাম আমি ওকে, দেখ পড়াশোনা হয়তো সবাই ফার্স্ট হয় না, কিন্তু একটা ভালো মানুষ হয়ে ওঠাটা কিন্তু খুব জরুরি। যখন ও বড় হচ্ছে, যখন ও 18, 19, 20, 21 সেই সময়গুলো খুব ভুগিয়েছে আমাকে। ভুগিয়েছে। যেমন মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে না জীবনের প্রতি পারসেপশনগুলো চেঞ্জ হতে শুরু করে, আর কিছুই নয়। মানে আমার কাছে তখন যেটা মাকে মনে হচ্ছে মা কেন করছে, কেন বুঝতে পারছে না, আর একটু স্পেস আর একটু টাইম দেওয়া প্রয়োজন। এখন দাঁড়িয়ে বুঝতে পারি যে মায়ের কি চিন্তা কারণ হতে পারে যে ওই সময় সত্যি একটা ছেলে মানে কি হয়, মানে আমি কোনোদিনই পড়াশোনা নিয়ে খুব একটা উৎসাহিত হইনি। মানে যেটা পড়ানো হয়, মানে আমাদের সিস্টেমে যেগুলো পড়ানো হয় সেগুলো পড়তে মজা পেতাম না। আমি কোনোদিন কোনো চাকরি পরীক্ষা দিইনি। মানে আমি ছবি বানাতে চাই, আমি থিয়েটার করতে চাই, তো আমি লিখি, মানে মানে ওই যা হয় আর কি। মানে তো ওই সংঘাত তো লেগেই থাকতো, খিটিমিটি লেগেই থাকতো, এবং সেটা তো একটা পার্ট ভালোবাসা। ছেলে কি বরাবরই একটু পাকা? হ্যাঁ, বরাবরই একটু পাকা না? কিরকম অনিশ্চয়তার দিকে রাখতো, শুধু আমাকে না, ও যে মাস্টারমশাই ওকে পড়াতো তাকেও আর কি। যেমন ও একদিন পরীক্ষার আগের দিন অঙ্ক করে গেছেন মাস্টারমশাই, এবার পরীক্ষার দিন সকালবেলা এসছেন, কারণ অঙ্ক প্রচণ্ড ভুলে যায় আর কি। হঠাৎ মাস্টারমশাই ঘামছে, শরীর খারাপ লাগছে। তার কী হলো? মাস্টারমশাই শরীর খারাপ লাগছে, এটা তো কী ব্যাপার হলো? আপনার কি? না, আমার খুব প্রচণ্ড শরীর খারাপ লাগছে। সৌরভ প্রতিটা অঙ্ক ভুল করছে। আচ্ছা, পরে করে পরীক্ষা দিতে যাবে, মাস্টারমশাই ঘামছে, তাকে গরম দুধ খাওয়াচ্ছি। মানে ছেলে কি খাবে? মাস্টারমশাইকে গরম দুধ খাওয়াচ্ছি। তাহলে এরকম যদি ছেলে হয় তাহলে তার মা কি অবস্থায় থাকতে পারে? গোলমেলে ছেলে জ্বালিয়েছো, একবার হাড়ে হাড়ে জ্বালিয়েছো। আর তুমি বরাবরই ছোটবেলার থেকে ইন্টেলেকচুয়াল তো। এই হ্যাঁ, মানে যাকে পাতি বাংলায় বলে আঁতেল। হ্যাঁ, আমি আঁতেল নই, মানে এরকম। আঁতেল শব্দটাকে আঁতে নিও না। কিন্তু এখন আমি বাধ্য তোমাকে প্রশ্ন করতে। হ্যাঁ, কঠিন কিছু একটা প্রশ্ন হবে। কঠিন নয়, জীবনের পাঠ থেকে নেওয়া যা কিছু তোমার শিক্ষা তার ভেতর থেকেই আসবে। আচ্ছা, বেশ বেশ। তুমি দাঁড়িয়ে আছো দ্বিতীয় ইচ্ছে পূরণের থেকে 25 নম্বর দূরে। সেই 25 নম্বর জোগাড়ের জন্য একটি প্রশ্ন অপেক্ষায় আছে, দেখা যাক। ভারতের এই জাতীয় মিউজিয়ামটি পৃথিবীর অন্যতম বড় মিউজিয়াম। 10 লক্ষেরও বেশি দ্রষ্টব্য রয়েছে এই মিউজিয়ামে। রয়েছে দেশি বিদেশি নানা রকমের বিস্ময়কর জিনিস, বাসনপত্র, আসবাবপত্র, অস্ত্র, পাথরের মূর্তি, আরও নানান কিছু। কলমকারী শিল্পের নিদর্শন, মিউজিক্যাল ক্লক কিংবা ইতালির রেবেকা স্ট্যাচু মুগ্ধ করে পর্যটকদের।
ভাবতে অবাক লাগে একটি পরিবারের ব্যক্তিগত সংগ্রহ থেকেই গড়ে উঠেছে এই মিউজিয়াম। হায়দ্রাবাদের বিখ্যাত এই মিউজিয়ামের নাম কি? এই মিউজিয়ামের নাম কি? কোনো ধারণা? কোনো ধারণা? কোনো নাম মনে আসছে না এই মুহূর্তে। বেশ, তাহলে এই উত্তরটা তোমার কাছ থেকে যখন পাওয়া যাচ্ছে না, আন্দাজে তো বলে লাভ নেই। না। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, চ্যালেঞ্জ করতে চায় না। আমরা এবার দেখে নিই, যাচাই করে নিই আসলে আদতে মিউজিয়ামটার নাম কি। দেখা যাক। হায়দ্রাবাদের সালারজাং পরিবারের সংগ্রহ দিয়েই গড়ে ওঠে এই মিউজিয়াম। এই সংগ্রহশালার নাম সালারজাং মিউজিয়াম। যেহেতু তোমার কাছ থেকে উত্তর পাওয়া যায়নি, তাই আমাদের নিয়ম অনুযায়ী ঘোষণা করতে হচ্ছে যে তোমার উত্তর ভুল হলো। আমরা এখনো ইচ্ছে পূরণের আগের ধাপে দাঁড়িয়ে আছি। তোমার তৃতীয় ইচ্ছে এবার। তোমার তৃতীয় ইচ্ছেটা কি জেনে নেব। বাবার প্রচুর বই পড়ার অভ্যেস। আমার বই পড়ার অভ্যেসটা আমি বেসিক্যালি বাবার থেকেই পেয়েছি। আমার অভ্যেস এখন অনেক কম, প্রায় মানে খুবই কম, কিন্তু বাবার ভীষণই বই পড়ার অভ্যেস। তো যদি কিছু মূল্য ধরে আমি দিয়ে দিতে পারি, বাবার ইচ্ছে মতো বই কিনতে পারে, তাহলে ভালো হয়। বেশ, এই জন্য তোমাকে 150 পয়েন্টে পৌঁছতে হবে। আছো তুমি 100-তে, সেজন্য তুমি কি এখন জাদু প্রশ্ন চাও? তাহলে একেবারে 150-এ পৌঁছে যেতে পারো। নেব ম্যাজিক কোয়েশ্চেন? নাও, দেব। বেশ, তোমার জন্য যে জাদু প্রশ্নটিকে আমরা জাদুঘরে রেখেছিলাম, সেটিকে জাদুঘর থেকে বের করে আনলাম। এবার দেখে নিতে চাইবো তোমার জন্য প্রশ্নটা আদতে কি। একটি বিশেষ ধরনের এমব্রয়ডারি কাজ, যা আমাদের দেশের একটিমাত্র শহরে হয়। কথিত আছে যে মেগাস্থিনিসের সময় এই ঘরানা শুরু হয়, অর্থাৎ প্রায় খ্রিস্টপূর্ব 300 শতাব্দীতে। জাহাঙ্গীরের বেগম নূরজাহান এই কাজ বিশেষভাবে পছন্দ করতেন। মুঘলদের পৃষ্ঠপোষকতায় এই এমব্রয়ডারির খুব কদর হয় ও তা সারা ভারতে ছড়িয়ে পড়ে। এখন এর স্বীকৃতি বিশ্বজুড়ে। বিশেষ ধরনের এই এমব্রয়ডারির নাম কি? এই এমব্রয়ডারির নাম কি? লখনৌ চিকেন। লখনৌতেই একমাত্র হয়। কোথায় হয় সেটা তো আমরা বুঝলাম, নামটা কি? চিকন। চিকন। ফাইনাল? ফাইনাল। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, মা তো বলছে ঠিকই বলেছে। বেশ, তার মানে চ্যালেঞ্জ করতে চাও না। দেখা যাক তুমি খুব সহজে যে উত্তরটা দিলে সেটা এতটাই সহজ ছিল নাকি শক্ত ছিল। লখনৌ চিকন। তোমার কাছ থেকে জাদু প্রশ্নের যে উত্তরটা পাওয়া গেছে সেটা একেবারে সঠিক উত্তর। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমরা পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত সময়ে, যেখানে তুমি তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করেছো বাবার জন্য। এসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কাটাবি। হ্যাপি বার্থডে। সৌরভ, তুমি কি জাদু প্রশ্নের এখন নয়, মানে 100টা পেরিয়ে নি। বেশ বেশ বেশ, ঠিক আছে। তোমার আজকে সরাসরি 6 নম্বর প্রশ্ন যেটা, সেটা দিয়ে তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে পারছো কিনা আমরা দেখে নিই।
এখানেই চিরনিদ্রায় শুয়ে আছেন এমন এক কবি যিনি বাংলা সাহিত্যের জন্মদাতাদের ভিতরে অন্যতম। যার কলমের আঁচড়ে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে শুধু মহাকাব্য বা নাটকেই নয়, বিশেষ এক প্রকার ছন্দে, যে ছন্দের নাম অমিত্রাক্ষর ছন্দ। এটি কোন কবির সমাধি? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? এই দৃষ্টতা আমার নেই। চ্যালেঞ্জ করতে চায় না। আমরা দেখে নিই তুমি যে উত্তরটা দিলে সেটা দিয়ে তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করে উঠতে পারলে কিনা, আমরা যাচাই করে নিই, দেখা যাক। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল এই সমাধি স্থলে। তোমার এই প্রশ্নের উত্তর একেবারে সঠিক দিয়েছো এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 100-তে। 100-তে পৌঁছানো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করা এবং এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে মায়ের জন্য একটি বিশেষ পুরস্কার পাওয়া। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময়। একটি সংস্থা থেকে তুমি যে এই হিয়ারিং এর ব্যাপারে বলেছিলে, ওরা এসছেন, তুমি বাবার হাত দিয়ে ওদের হাতে তুলে দাও। দিতিপ্রিয়া মুখার্জি যদি থাকেন একটু চলে আসেন। প্রথমেই জানাই জি বাংলাকে এবং হ্যাপি প্যারেন্টস ডেকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটি প্রোগ্রামে এই ধরনের শিশুদের কথা বলার জন্য, এবং সৌরভদা যে এই ধরনের শিশুদের নিয়ে ভেবেছেন এটার জন্য সৌরভদাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে বাচ্চাদের নিয়ে কাজ করছি তারা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তারা হয়তো অনেকেই কানে শুনতে পায় না, সেই কারণে কথাও বলতে পারে না, কিন্তু আমার মনে হয় সেটা ওদের অক্ষমতা নয়। আমরা যে ওদের বুঝতে পারি না, ওদেরকে ছুঁতে পারি না, সেইটা হচ্ছে আমাদের বড় অক্ষমতা। সমাজ যদি ওদের ভালোবাসা দেয় তাহলে ওরা অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবে, আর সাধারণ শিশুদের মতো ওরাও কিন্তু বাবা মার মুখে অনেক হাসি ফোটাতে পারবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা। স্নেহা, হ্যাঁ, তোমার চতুর্থ ইচ্ছে পূরণের জন্য একটি সাধারণ স্বাভাবিক প্রশ্ন বাকি আছে। তোমার চতুর্থ ইচ্ছেটা আগে জেনে নেবো তোমার কাছে। আমার বাবা মা খুব বেড়াতে ভালোবাসে। ইনফ্যাক্ট আমাকে নিয়ে ছোটবেলা থেকে আমরা অনেক জায়গাতেই বেরিয়েছি। আর বাবার রিটায়ারমেন্টের পরে এখন সময় আছে, সুতরাং বেড়ানোটা প্রতি বছরই ছোট বড় মিলিয়ে নানা রকম ট্রিপ হতেই থাকে। তাই আমি চাই বাবা মা যদি একটু রাজস্থান ঘুরে আসতে পারে ভালো হয়। বাহ সৌরভ, তোমার তৃতীয় ইচ্ছে, কেননা তুমি ওকে এখনই চ্যালেঞ্জ করবে আমি জানি, তাই তোমার তৃতীয় ইচ্ছেটা জেনে নিই। তৃতীয় ইচ্ছে হলো কি, বাবা মাও প্রচণ্ড সিনেমা দেখতে ভালোবাসে। তো বাবার সাদা কালো সময়ের ছবিগুলো এখনও বাবার মনে দাগ কাটে, এবং যেহেতু দেখার সুযোগটা কম, সেই টেলিভিশনের উপর ডিপেন্ড করতে হয়। তো আমি চাই যে বাবাকে একটা কালেকশন সেই সময়ের বাংলা ছবি আর ডিভিডি প্লেয়ার। বাহ, দেখা যাক তোমার শেষ আজকের সরাসরি প্রশ্নটি কি আছে, দেখে নাও ভালো করে। সুগন্ধি আর সুস্বাদু দুধ জমাট বাঁধলেই কেল্লা ফতে। কুলফির বরফ কিংবা কুলফি মালাই জমাট বেঁধে থাকার ক্ষেত্রে বিদেশি আইসক্রিমকে বলে বলে হারাবে আমাদের দেশি কুলফি। সেই 16 শতকে মোগলদের হাতে যখন কুলফির জন্ম, তখন নাকি একেবারে হিমালয় থেকে বরফ এনে ব্যবহার করা হতো কুলফি জমাতে। আজ কুলফি বলতে আমরা খাসা এই মিষ্টি পদটিকে বুঝলেও এর উৎপত্তি আরবি ফার্সি শব্দ থেকে। हम लोग सब जानते हैं जो ये कुल्फी है। বলতে হবে এটাকে কুলফি কেন বলে। এই বস্তুটিকে, মানে এই আইসক্রিমটিকে কুলফি বলা হয় কেন?
মা পারবে কি? তাহলে আমি হেল্প নেব। আজকে তোমার শেষ প্রশ্ন। আর তো কোনো কোয়েশ্চেন নেই, সুতরাং মা বাবা দুজনে মিলেই আমাকে হেল্প করো প্লিজ, দুজনে মিলে। ওই যে এরকম গ্লাসের মতো একটা যে বিষয়, এটাকে এরকম ঠান্ডা ওটা মানে চেপে দিয়ে ঠান্ডা করা হয় বলে সেই জন্য কুলফি বলা হয়। মানে এছাড়া সেলফি বা জুলফি কিছুই বলা হলো না, হঠাৎ কুলফি বলা হলো কেন? কুলুপ থেকে কুলফি। আমি জানি না, তোমার কাছে একটা উত্তর চাই। আমার এটাই মনে ঠিক হচ্ছে একেবারে ঠিক যুক্তি দিতে হবে। আমার কাছে ওটাই যুক্তি। কোনটা? মানে এই যে বস্তুটা, ওটাকে বোধহয় বলে কুলুপ। কুলুপ আটা যেটাকে আমরা বলি, আটা বা ময়দা দিয়ে যে চারিদিকটা এঁটে দেওয়া হয়, সেটাকে বোধহয় কুলুপ আটা, সেখান থেকে কুলফি। মা বাবার সাহায্য নিয়ে যে ব্যাখ্যাটা দিলে সেটা শুনলাম, সেটাকে গ্রহণ করলাম। সৌরভ, তোমাকে জিজ্ঞেস করবো এবার, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। এবার তোমার ব্যাখ্যাটা আমাদের ব্যাখ্যার সঙ্গে মিলছে কিনা একটু যাচাই করে নি, দেখা যাক। ফার্সি ভাষায় কুলফি শব্দের অর্থ ঢাকা পেয়ালা, অর্থাৎ কুলফি বানানোর জন্য ব্যবহৃত শঙ্কু আকৃতির এই কৌটোটিকেই আসলে কুলফি বলা হয়। তুমি কাছাকাছি বললেও সঠিক উত্তরের ব্যাখ্যাটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারোনি। ওই পাত্রটিকেই কুলফি বলা হয়, তাই ওই আইসক্রিমটার নামও কুলফি হয়ে গেল। এটার জন্য তোমাকে দুর্ভাগ্যজনকভাবে নাম্বার দেওয়া গেল না, তোমার উত্তরটা ভুল হলো। তুমি দাঁড়িয়ে রইলে 150-তে। সৌরভ, তোমার কাছে যাব। তোমায় যে জাদু প্রশ্নটি করব সেটি গ্রহণ করতেই হবে এবং ঠিক উত্তর দিতেই হবে এবং তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করতে হবে। কিন্তু তুমি এটাও জেনো, উল্টো দিকে যে বসে আছে সে কিন্তু চ্যালেঞ্জ করতে পারে, এবং চ্যালেঞ্জ করে যদি ঠিক বলে তাহলে ওর চতুর্থ ইচ্ছে পূরণ। একজনের তৃতীয় ইচ্ছে পূরণ, একজনের চ্যালেঞ্জ করে ঠিক বলতে পারলে চতুর্থ ইচ্ছে পূরণ। খেলাটা প্রায় 20-20 পর্যায়ে চলে গেছে। দেখা যাক। এইবারে তোমার জন্য বরাদ্দ আজকের শেষ প্রশ্ন, অর্থাৎ জাদু প্রশ্ন। সেটা কি আছে আমরা খুব মন দিয়ে দুপক্ষই দেখে নিই। বাঙালি পান খায়, লখনৌর লোকেরাও পান খান এবং তার সঙ্গে খান ঠিক পানের মতো দেখতে একটা মিষ্টি, একে বলে মালাই গিলৌরি। এই যে পান যেমন ভেঙে ভেঙে খাওয়া যায় না, একেবারে মুখে পুরে দিতে হয়, এই মিষ্টিটিও তাই, একেবারে মুখে পুরে দিতে হয়। এই এমনি পানের সঙ্গে একটি বাংলা শব্দ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই গিলৌরি কথাটার মানেও ওই একই শব্দ। প্রশ্ন হলো, এই গিলৌরি কথাটির মানে কি? এই কথাটির অর্থ কি? গিলৌরি শব্দটার অর্থ কি? সাহায্য নিতে পারি? নিশ্চয়ই। পানের যে ইয়েটা করা হয় ওটাকে খিলি বলাই, খিলি পান আর কি। ওটা তো আমরা একবারে মুখে পুরি। এই মিষ্টি এই গিলোরি কথাটার অর্থ আমার মনে হচ্ছে তাই একবারে মুখে পুরতে হয়। তুমি কি মার এই উত্তরটা গ্রহণ করছো? হ্যাঁ। আমরা যে এক খিলি পান বা এক খিলি, হ্যাঁ ওই খিলি, গিলোরি শব্দের অর্থ তাই। হ্যাঁ, খিলি, এটাই তুমি বলছো? হ্যাঁ। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, চ্যালেঞ্জ করতে চায় না। যে প্রশ্নের উত্তর পাওয়া গেল, জাদু প্রশ্ন, সেটা দিয়ে তোমার আজকের তৃতীয় ইচ্ছে পূরণ হলো কি হলো না, দেখা যাক। থ্যাংক ইউ। গিলৌরি কথাটার মানে হলো খিলি বা পানের ভাঁজ। এই মিষ্টিটাকে বলতে পারেন এক খিলি মালাই পান। লখনৌ এলে এই মিষ্টিটা খেতে ভুলবেন না কিন্তু। খিলি বা পানের ভাঁজ গিলৌরি শব্দের অর্থ তুমি বলেছো মার সাহায্য নিয়ে, এবং মধুজাটার ব্যাখ্যায় আমরা জানতে পারলাম সেটা সর্বৈব সত্য, সঠিক, একেবারে ঠিক উত্তর।
আমরা প্রায় খেলার শেষে এবং গিয়ে জানতে পারছি যে তুমি 50 নম্বর জোগাড় করে ফেলেছো, পৌঁছে গেছো 150-তে। 150-এ পৌঁছানো মানে তৃতীয় ইচ্ছে পূরণ। তুমি 150-এ আছো, তুমি 150-এ আছো। আজকে আমরা সবাই বিজয়ী হয়েছি, একদম আমরা সবাই জিতেছি, আমরা কেউ পিছিয়ে নেই। এসো আমরা উৎসব করি। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কাটালি হ্যাপি বার্থডে দিদি। ভাগ্নে, হ্যাঁ বাহ, নমস্কার, আপনাকে স্বাগত। পছন্দ হয়েছে তোমার এটা? খুব ভালো। আমরা আজকে জানতে পাচ্ছি যে আজকে আমরা দুপক্ষই জিতেছি। আজকে এখানে কোনো পিছিয়ে থাকা নেই, শুধু এগিয়ে থাকা আছে। এটা হ্যাপি প্যারেন্টস ডে এর একটা ট্রফি, এটা তোমার হাতে তুলে দিলাম। এটা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা 5000 টাকার গিফট ভাউচার, এটাও মার হাতে তুলে দিলাম। এই শাড়িটা হচ্ছে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা বিশেষ শাড়ি, স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা, এটা মার জন্য বরাদ্দ থাকে। অনেক কিছুই পাওনি জানি। হোটেল পোলো টাওয়ার্স শিলং এর তরফ থেকে 2 nights 3 days একটা ফ্রি স্টে তোমার জন্য। শুধু আমরা এগিয়ে যাব বলে আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন। আর এটা আদি মোহিনীমোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা শাড়ি তোমার মায়ের জন্য, স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা। এবং অবশেষে হোটেল পোলো টাওয়ার্সের তরফ থেকে শিলং এর 2 nights 3 days একটা ফ্রি স্টে। থ্যাংক ইউ, এটাতে মা সবথেকে বেশি খুশি। বেশ, আমরা শেষ করব আজকে যারা জিতলেন তাদের দিয়ে। ঠোঁটে তোমার বৃষ্টিপাত হলে জরুরি শব্দ জলগুলোকে বলো। ঠোঁটে তোমার বৃষ্টিপাত হলে জরুরি শব্দ জলগুলোকে বলো। ভেজা কথারা নিকাশি খুঁজে পেলে শহর জুড়ে ছাতার দোকান খোলো। কিন্তু সেই বৃষ্টিপাতের আগে একটু গান হবে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে। কিছুদিন মনে মনে ইশারায় কইবি কথা গোঠে মাঠে। দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে। কিছুদিন মনে মনে।